অবশেষে ভারতকে কি টুকরো টুকরো করে দেবে বাংলাদেশ? ভারতকে কি টুকরো টুকরো করে দেবে বাংলাদেশ? কিভাবে ধ্বংস হতে চলেছে সোনার বাংলা? ভারত বাংলাদেশের ভ্রাতৃত্বের পরিণতি কি অশান্তি? আজকে আমরা এই টপিকটার উপরে ক্লাস করব। আমরা খুব সম্প্রতি এটা এক্সপেরিয়েন্স করলাম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, যে ভয়ঙ্কর অশান্তি, আগুন জ্বললো, সাম্প্রদায়িক দাঙ্গা অবস্থা তৈরি হলো, মানুষের প্রাণহানি হলো, যা আমাদের জীবনে এক মর্মান্তিক ঘটনা বা একটা ভীষণ রকমের নাড়া দিয়ে গেছে। আমরা সকলেই চিন্তিত, দুশ্চিন্তিত এবং কোথাও কোথাও রীতিমতন আশঙ্কিত। আজকের আমরা এই ক্লাসটার মধ্যে দিয়ে বুঝবো যে এই যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কি একটা সিঙ্গেল ঘটনা? এই ঘটনার পিছনে কি কি কারণ রয়েছে? এই ঘটনার রুট কোথায়? এই ঘটনার সাথে কি যুক্ত রয়েছে? এবং এর পরিণতি কি হতে পারে? অ্যান্ড অবভিয়াসলি তাতে কিছু সমস্যা থাকবে, সেই সমস্যাগুলোর সমাধান। ওকে, সো আশা করি তোমরা ভালো আছো। বাংলাদেশ ভারতের সম্পর্ক নিয়ে আমি প্রিভিয়াস 2-3টে ক্লাস করেছি। তোমরা সেই ক্লাসগুলো খুব সোৎসাহে দেখেছো, প্রচুর সাপোর্ট করেছো চ্যানেলকে, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আশা করি যে তোমাদের ভালো লাগবে। একেবারে নিরপেক্ষ বিশ্লেষণ দিয়ে সিএসডিজির যেটা একেবারে স্পেশালিটি, সেরকম ভাবে আমরা ক্লাস করব। এর মধ্যে একাডেমিক সেন্সের বাইরে আর কিছু থাকবে না, তোমরা খুঁজলে পাবেও না, আমি আশা করব, আমি কথা দেব এই বিষয়টা। ওকে, সো আমরা ইন্ডিয়া বাংলাদেশের যে রিলেশন, সেটাকে কয়েকটা সেপারেট সেগমেন্টে ভাগ করেছি। এইভাবেই আমরা টপিকটা পড়বো, লাইক বিডি মডিউল, বর্ডার ইস্যু, মেল অ্যাডমিনিস্ট্রেশন, ব্ল্যাক ইকোনমি, ভোট ব্যাংক, পাক ইন্টারভেনশন, ফরেন পলিসি অ্যান্ড এক্স ফ্যাক্টর। হোয়াট এক্স ফ্যাক্টর? এক্স ফ্যাক্টরের মধ্যে কে কে আছে? নাও থিং ইজ দ্যাট, ঘটনার রিজন কি, ঘটনার অ্যাকচুয়াল মূল কোথায়, সেটা আমরা সবচেয়ে আগে আমাদের এই প্রশ্নটা মনে আছে। এরকম কেন হলো? এরকম হলো তার কারণ কি স্টেটের সিএম এবং কান্ট্রির বা দেশের প্রাইম মিনিস্টারের মধ্যে কোনো রাজনৈতিক বিবাদ? এটা কি ওয়াকফ বোর্ডের উপরে যে সিদ্ধান্ত নেওয়া হলো সেটা? এটা কি হিন্দু মুসলমান কোনো একটা সাম্প্রদায়িক দাঙ্গা বা তার বিভাজনের প্রভাব, নাকি এটা অন্য কিছু? সবচেয়ে আগে এই প্রশ্নগুলো আমাদের মনকে তাড়া করছে, এবং অ্যাপারেন্টলি ওপর থেকে দেখলে মনে হবে যে সব কথাগুলোই হয়তো কিছু কিছু সত্যি, বাট কথাগুলো বা এই ধারণাগুলো বা এই কারণ ব্যাখ্যাগুলো, এই দাঙ্গার পিছনে যা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে এরকম একটা দুর্ঘটনার পিছনে, কোনোটাই কারণ নয় বা সঠিক ব্যাখ্যা নয়। তার কারণ স্টেট এবং সেন্টারের মধ্যে গন্ডগোল হতেই পারে, হয়েই থাকে, একটা যে কোনো ফেডারেল কান্ট্রিতে এই ব্যাপারটা থাকেই। 2 নাম্বার, এটা তো একেবারেই একটা ওয়াকফ বোর্ডের উপরে নেয়া কেন্দ্রের সিদ্ধান্তের সাথে সম্পর্কযুক্ত নয়। হ্যাঁ, এটা একটা মুখবন্ধ হতে পারে, একটা প্রিটেক্সট, একটা ভূমিকা, বা একটা একটা কি বলা যেতে পারে, একটা ছুতো অজুহাত। কার অজুহাত, কিসের অজুহাত, কেন অজুহাত, পরে আসবো, বাট সেটা কারণ হতে পারে না। তার কারণ একটা সেন্ট্রাল একটা যদি বিল পাস করায় পার্লামেন্ট, তো তার উপরে হতেই পারে প্রচুর ডিবেট, আলোচনা, তর্ক, বহুদিন ধরে সেটা নিয়ে চর্চা চলতে পারে, হয়েও থাকে। ফার্ম বিল নিয়ে কত এরকম ডিবেট হয়েছে, সিএ নিয়ে কত হয়েছে, বাট এই মুর্শিদাবাদ মালদাতে যেটা হয়েছে সেটা কিন্তু একেবারে কাম্য নয়, সেটা কোনোভাবে গ্রহণ করা যায় না, এবং সেটা খুব ভয়ঙ্কর এবং সাংঘাতিক। এর মধ্যে একেবারেই এই অ্যাঙ্গেল আসতে পারে না যে হিন্দু মুসলমানের বৈরিতা। তার কারণ আমরা অনেক সৌভ্রাতৃত্ব নিয়ে অনেক দেশের চেয়ে পাশাপাশি এখানটায় আমরা ভালো থাকি। সুতরাং হিন্দু মুসলমানের মধ্যে যে ধর্মীয় গন্ডগোল, ধর্মীয় উস্কানি, ধর্মীয় সমস্যা, এটা একদমই একটা ভুল এবং মিথ্যা ধারণা। কেউ কেউ এটাকে তৈরি করছে তার আলাদা কিছু মোটিভেশনের জন্য, বাট দিস ইজ নট ট্রু অ্যান্ড ফ্যাক্ট, একদমই না। সো কেউ বলতে পারে বাংলাদেশি লোকেদের এরকম কাজকর্ম,
বাংলাদেশি এলিমেন্ট পাওয়া গেছে, আমরা তার উপর চর্চা করব। বাট থিং ইজ নট দ্যাট বাংলাদেশি লোকেরা, সাধারণ মানুষরা এইভাবে ভাবে বা এই কাজের সাথে যুক্ত হয়। কোনো দেশে কোথাও সাধারণ মানুষ কখনোই অন্য দেশকে ভেঙে দেবে, অন্য দেশকে নষ্ট করে দেবে, সেই দেশের ঘর বাড়ি জ্বালিয়ে দেবে, মানুষগুলোকে মেরে দেবে, এরকম ভাবে না। প্রতিটা দেশেরই সাধারণ মানুষের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা অন্য রকম হয়ে থাকে। একটা দেশ যা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তে সাধারণ মানুষের সিদ্ধান্ত খুব অল্প সময়েই ম্যাচ করে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, জীবনযাত্রা, ভালোবাসা, ভালো থাকা, জীবনযাপন, ধরন ধারণ সম্পূর্ণ অন্য। নিজের টুকু ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে আমাদের জীবনটা শেষ হয়। সুতরাং এর কোনো মানে নেই যে সাধারণ বাংলাদেশিরা ভাবছে ভারতটাকে টুকরো টুকরো করে দেবো, সাধারণ ভারতীয়রা ভাবছে এই দেশটাকে নষ্ট করবো। যদিও কখনোই আমরা এরকম ভাবে ভাবি না, এরকম হয় না, কোনোটাই একটা সঠিক ব্যাখ্যা নয়। সো আসল রিজন কি, এর পিছনে কি কারণ কাজ করেছে যা আজকে আমাদের দেশে এরকম আগুন জ্বালিয়ে দিল, তা আমরা পড়ব। এবং কারণগুলো পড়বার পরে আমরা অনুধাবন করার চেষ্টা করব যে এটা চলতে থাকলে কি পরিণতি হবে দেশটার, এবং কিভাবে ন্যাশনাল সিকিউরিটি এর সাথে যুক্ত, এটা কোন জায়গাটায় একেবারেই একটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু আর অন্য কোনো ইস্যু নয়, আমরা সেটা বুঝবো। এবং তারপর আমরা সমাধানের দিকে যাব যে আমাদের হাতে কি সমাধান রয়েছে, ইন্টারনাল এক্সটার্নাল। ক্লিয়ার? ওকে, নাও সবচেয়ে আগে কারণের মধ্যে ঢোকবার আগে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা সম্বন্ধে একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং করি। ফার্স্ট যে বিষয়টা হলো, অর্থাৎ যেভাবে দাঙ্গাটা হলো বা দাঙ্গাটাকে ঘটানো হলো এবং নাম দেয়া হলো যে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দু মুসলমানরা এটা করেছে বা মুসলমানরা হিন্দুদের উপর অত্যাচার করেছে, আক্রমণ করেছে, বিষয়টা কিন্তু তেমন ছিল না। যখন ধরা হয়েছে, হ্যান্ডপিকড করা হয়েছে যে কারা কারা এটার কালপ্রিট, যেটুকু শনাক্ত করা গেছে তারা কিন্তু কেউ আমাদের দেশের মুসলমান নয়, বা যতটুকু ছিল ভাড়া করা হয়েছে। এই বিষয়ে আলাদা করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাইরে থেকে, এবং তাদেরকে আনা হয়েছে এই ব্যাপারটায় সম্পূর্ণ অশিক্ষিত করে যে কিভাবে ধ্বংস করতে হয়, কিভাবে মানুষের প্রাণ নিতে হয়। আমাদের দেশের মানুষের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা পুরোপুরি বাংলাদেশের ইন্ধনযুক্ত একটা অ্যাক্টিভিটি, যাকে বলা হচ্ছে যে বাংলাদেশ মডিউল। এখন হোয়াট ইজ বাংলাদেশ মডিউল? বাংলাদেশ মডিউলের কিছু ছোট ছোট স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে যে সেই জায়গাটায়, যে জায়গাটাকে টার্গেট করা হবে, সেটা কোনো একটা স্টেট হতে পারে, সেটা কোনো একটা ডিস্ট্রিক্ট হতে পারে, সেই জায়গাটায় গিয়ে শনাক্ত করা, আইডেন্টিফাই করা, সেই জায়গাটার মধ্যে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া, এবং সেই জায়গায় এমন কিছু ঘটনা ঘটানো যা সেই জায়গার মানুষের যে বন্ডিং, মানুষের যে ভ্রাতৃত্ব বোধ, দুটো আলাদা কমিউনিটির মধ্যে যে রিলেশনশিপ, এটাকে নষ্ট করে ফেলা। ভেরি রিসেন্ট বর্ডারিং ডিস্ট্রিক্ট গুলোতে শোনা যাচ্ছে যে কিছু কিছু টেম্পেলে, হিন্দু মন্দিরে কেউ বা কিছু লোক মাছ মাংস ছড়িয়ে গেছে বা মূর্তি টুর্তি গুলোকে ভেঙে দিয়ে গেছে, এরকম একটা চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে এবং কিছু ঘটনা ঘটেছে। এটা নিশ্চয়ই কখনো আমাদের দেশের কোনো মানুষ করবে না, সে যে ধর্মেরই বিশ্বাসী হোক না কেন। এটা করবার জন্য যে অন্ধ হওয়া দরকার, যে অশিক্ষা এবং যে পাগলামো দরকার, তা ভাড়া করা হয়। দেশের মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং এটাকে এরকম ভাবে বলা যায় না। সুতরাং এটাকে যে ভাড়া করা হয়েছে, এই যে স্টাইল, এই টিমটা এই রকম স্পেশাল প্রশিক্ষণ প্রাপ্ত লোকেদের, যারা সম্পূর্ণভাবে একেবারে ভাড়াটে মানসিকতার এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করবে বলে একেবারে তৈরি করা হয়েছে, এই টিমটাকে বলা হচ্ছে বাংলাদেশ মডিউলের মধ্যে স্লিপার সেল। কাজ কি? এক জায়গা থেকে আরেক জায়গা আসবে এবং সেখানটায় ফাটবে এবং সেখানটায় রক্তক্ষয়, প্রাণ নাশ করবে। ওকে, স্লিপার সেল কনসেপ্টটা এই ক্ষেত্রে তৈরি হয়েছে। স্লিপার সেল কনসেপ্টটা যদিও খুব
পুরনো নয়, বা শব্দটার একটা পারিভাষিক অন্যরকম ধারণা আছে যেটাকে বলা হয় ক্রস বর্ডার টেরোরিজম। বাট ক্রস বর্ডার টেরোরিজমের ক্ষেত্রে যেরকম হয়ে থাকে যে কয়েকটা লোকজনকে দিয়ে অস্ত্রশস্ত্র দিয়ে বাইরে গিয়ে একটা সাথে সাথে খুব ইনস্ট্যান্ট ধ্বংসাত্মক কাজকর্ম করা, স্লিপার সেল তা করে না। স্লিপার সেলের কাজ ধীরে 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 ক্ষয় করা এবং সেখানকার মানুষের মধ্যেই লড়াইটা তৈরি করানো, অর্থাৎ নিজেরা গিয়ে মারবার তুলনায় এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা যে বন্ধনে যুক্ত রয়েছে দুই ভাই, সেই ভাইদের মধ্যে বিবাদ ঘটিয়ে ভাইরা ভাইদেরকে মেরে দেবে। দিস ইজ দ্য স্পেশালিটি অফ স্লিপার সেল। সেকেন্ড থিং, এই কনসেপ্টের মধ্যে দিয়ে চলে আসে প্রক্সি ওয়্যার। এটা পারিভাষিক শব্দ বা অর্থ। প্রক্সি ওয়্যার জিনিসটাও ঠিক তাই, বা স্টেট স্পন্সর্ড টেরোরিজম। প্রক্সি ওয়্যার কথাটা হচ্ছে যে আমি গিয়ে যুদ্ধ করলাম না, আমার হয়ে কেউ গিয়ে যুদ্ধ করলো, বা আমার হয়ে ওখানকার মানুষরা ওখানে যুদ্ধ করলো। ক্লিয়ার? সো এগুলো এক একটা স্টেপ, স্লিপার সেল, প্রক্সি ওয়্যার, যার ফলে একটা ডিস্ট্রিক্টকে পুরো ডিএস্টাবলাইজ করে দেয়া, একটা ডিস্ট্রিক্টের অ্যাডমিনিস্ট্রেশন, একটা ডিস্ট্রিক্টের ফাংশনিং, একটা ডিস্ট্রিক্টের যে মানসিক ছন্দ, যে গঠন, যে বহু দিন ধরে ভ্রাতৃত্বের বন্ধন পরস্পরের সেইটাকে পুরো নষ্ট করে ফেলা। সেই জায়গাটায় একটা আশঙ্কা, সন্দেহ, ভীতি, একটা যুদ্ধ, একটা মারামারি, একটা অন্ধবোধ জন্ম দেয়া। দিস ইজ দ্য বাংলাদেশ মডিউল। ওকে, সো এই ঘটনাটা বাংলাদেশ মডিউল যেটা খুব সাকসেসফুলি অ্যাক্টিভেটেড হলো মুর্শিদাবাদ, মালদাতে, এবং আশঙ্কা করা হচ্ছে যে ভবিষ্যতে হবে। আমরা আর কি কি হতে পারে পরে পড়ছি বা পরে আসছি। তো এরপর চলে আসবো আমরা কারণগুলোতে, যে কি কি কারণ, কেন আজকের এইরকম একটা ঘটনা আমরা দেখলাম, কোথা থেকে শুরু হয়েছে, কি ছিল এর সূচনা, কোথায় ভুল হয়ে গেল। একটা ঘটনা তো আচমকা ঘটে না, কোন জিনিসটা ধরা গেল না। কয়েকদিন আগে এলন মাস্ক একটা কথা বলেছিলেন যে তুমি কতটা আগের কথা বা ভবিষ্যতের কথা ভাবতে পারছো তার উপর নির্ভর করছে তুমি কতটা সুরক্ষিত থাকবে। সেই ভবিষ্যতের ভাবনার কথা, সেইটাই তুমি কতটা ভাবতে পারছো, সেটাই হচ্ছে ইন্টেলিজেন্স। সে টেকনোলজি ব্যবহার করো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করো, জেনারেটিভ এআই ব্যবহার করো, দিস ইজ ইয়োর সিকিউরিটি। যে থ্রেট পারসেপশন, তুমি কতটা থ্রেটটাকে পারসিভ করতে পারছো, দিস ইজ সিকিউরিটি। ওকে, সো আমাদের সিকিউরিটিতে একটা বিরাট ভুল হয়ে যাচ্ছে, ভুল হয়ে রয়েছে, একটা গ্যাপ রয়েছে। সেগুলো কি? সেগুলো গোড়া থেকেই, অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়েছিল যে সময়, সেটা কিন্তু একটা অদ্ভুত দিনে। অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়েছিল পাকিস্তান থেকে, এবং পাকিস্তানের জন্ম হয়েছিল কিন্তু খুব সোজা সাপটা একটা ধারণার উপরে, যেটা হচ্ছে টু স্টেট থিওরি। যে এক জায়গায় দুটো কমিউনিটি বাস করতে পারে না, মোহাম্মদ জিন্নার এই কনসেপ্টটা তৈরি ছিল, দুটো কমিউনিটি বাস করতে পারে না, দুটো দেশ হয়ে যেতে হবে। সুতরাং যেখান থেকে পাকিস্তান জন্ম নিল এই এই কন্ডিশন বা এই কনসেপ্টের উপর বেস করে, ঠিক সেই কনসেপ্টের উপরে পাকিস্তানের পূর্ব দিকটাও কিন্তু দাঁড়িয়েছিল। ভেঙে দেওয়ার পরে সেই দিনকার যে মানসিকতাটা একেবারে যে নির্মূল হয়ে যাবে তা না। সেই দিনের রাজাকারেরা, অর্থাৎ পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের তৎকালীন সেই সময় বলা যায় ভয়ঙ্কর ধর্মীয় ভাবে প্রতিষ্ঠিত শাসক দলের যে সৈন্যরা, তারা কিন্তু আজও সেখানটায় অবস্থিত এবং সেখানটায় পুঞ্জীভূত রয়েছে। তারা কিন্তু সেই আদর্শে বিশ্বাস করে। সুতরাং খুব ইম্পর্টেন্ট ছিল সেই দিনটাকে, সেই মুহূর্তগুলোকে টার্গেট করে সঠিকভাবে বাংলাদেশকে কন্ট্রোল করা। শুধু আমি তোমাকে দেশ স্বাধীনতা দিয়ে দিলাম বলে ভারত ভাবছে, আর ভারত ভাবছে খুব বন্ধুত্ব করেছে, কিন্তু তারা সেটা নাও ভাবতে পারে। অন্তত সেই দিনের পাকিস্তানি মনোভাবাপূর্ণ মানুষগুলো কিন্তু সেটার শত্রুতা হিসেবেই দেখতে পারে, যা আজকে তারা ফলিয়ে তুলেছে ফল হিসেবে। সো তার জন্য আমাদের খুব বড় একটা বর্ডার ইস্যু এর মধ্যে ইনভলভ রয়েছে। ভারতবর্ষ এর মধ্যে এতদিনে কি না করে দিয়েছে। চাঁদে সূর্যে অভিযান করছে, মঙ্গলে অভিযান করছে,
অরুণাচল প্রদেশে বিরাট বিরাট রাস্তা বানিয়ে দিচ্ছে, বা কাশ্মীরের পাহাড়ের মধ্যে দিয়ে টানেল তৈরি হয়ে গেছে, কিন্তু এই সমতলের উপর বর্ডারটা বানানো গেল না। ভারত পাকিস্তানের মতন কঠিন টিরেন বা ভূপ্রাকৃতিক অঞ্চল কিন্তু এটা নয়। বাংলাদেশ ভারতের ভূমিরূপ একেবারে নরম সুন্দর সমতল জায়গার উপরে, যেখানে কিন্তু পাঁচিল দেয়া যেতেই পারত। 1947 সাল থেকে 2000 সাল এতটা সময় গেল, পাঁচিল দেয়া গেল না। 2025 পাঁচিল দেয়া গেল না। পাঁচিল দেয়া গেল না নাকি পাঁচিল দেয়া হলো না? তার এর পরের ইমপ্লিকেশন কি? পাঁচিল কেন দেয়া হলো না আসবো। আমরা বর্ডার ইস্যুটাকে আরো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারতাম যদি একটা সঠিকভাবে সিএএ কে লাগু করতে পারতাম, একটা রেজিস্টার বানাতে পারতাম। কোনো দোকান যদি ভালো করে চালাতে হয়, খুব সাধারণ বুদ্ধিবিদ্যায় এটুকু বলে যে দোকানের কতটা মাল আছে, কতটা মাল কম আছে, কতটা মাল বিক্রি হয়েছে, কতটা মাল ধার আছে, এই হিসেবগুলো থাকলেই দোকান ভালো করে চলবে। যে দোকানের কোনো হিসেব নেই, কোথায় মাল যাচ্ছে, কোথায় ধার আছে, কোথায় টাকা পাওনা আছে, কিছু জানে না, দোকান নষ্ট হয়ে যাবে। দেশেরও ঠিক তাই। দেশের কতগুলো লোক কোথায় আছে, কতগুলো লোক কি নাম, কতগুলো লোক বাইরে যাচ্ছে, কতগুলো লোক বাইরে থেকে আসছে, এই জিনিসটা যদি করা যেত, রেজিস্টারটা যদি বানানো যেত, এবং বাইরে থেকে আসাগুলোকে যদি তাদের দেশগুলোতে ঢুকিয়ে দেয়া যেত, তাহলে কিন্তু এই সমস্যা হতো না। এই পরিপ্রেক্ষিতে কি স্টেট গভর্নমেন্ট, কি সেন্ট্রাল গভর্নমেন্ট, কি এখানে কি বাইরে, প্রত্যেকেই কিন্তু এর মধ্যে ইনভলভ রয়েছে। সুতরাং বর্ডার ইস্যু রিলেটেড রয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। আরো ভালো করে এটাকে অ্যাডমিনিস্ট্রেট করতে হতো। আধার কার্ড হয়ে গেছে, ভোটার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে, রেশন কার্ডের কনসেপ্ট অনেকদিন আগে আমরা ছাড়িয়ে দিয়েছি। আমরা কি চাইলে পারি না করতে? একটা অ্যালগোরিদম, একটা সহজ কোনো অ্যালগোরিদম লাগিয়ে যে কোনগুলো দেশের লোক আর কোনগুলো থেকে বাইরে থেকে আসছে, বা কোনগুলো বাইরে থেকে কন্টিনিউয়াসলি আসছে, পারতাম করতে। বাইরে থেকে লোক আসছে, ভোটার আই কার্ড হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে, খুব সহজে তারা খুব সাধারণ নিম্নজীবী কোনো একটা পেশা দিয়ে তাদের জীবিকা শুরু করছে, ধীরে ধীরে থাকা শুরু করছে, তারপরে এখানকার বাসিন্দাদের মতন জায়গা জমি কিনছে, বাড়ি করছে, আরো ওখান থেকে লোক নিয়ে আসছে, তারপরে জনঘনত্ব বাড়াচ্ছে, ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দিচ্ছে, এবং ব্লাস্ট হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। কোথাকার কনসেপ্ট ছিল? জিন্নার কনসেপ্ট ছিল, টু নেশন থিওরি। এটা জাস্ট টু নেশন থিওরির রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। ডেমোগ্রাফি খুব ইম্পর্টেন্ট। ডেমোগ্রাফি কন্ট্রোল করার জন্য, ডেমোগ্রাফির উপরে এমফাসাইজ করার জন্য একটা দেশের একটা অ্যাঙ্গেল থেকে ভালো স্টেপ নেওয়া হয়নি আমাদের। আমরা বীজ বুনেই রেখেছি আমাদের মধ্যে। এখন কেন হলো না? কেন একটা ভালো বর্ডার তৈরি হলো না? কেন একটা ভালো করে ডেমোগ্রাফিক যে আইডেন্টিটি, ডেমোগ্রাফিক যে কি বলা যায়, যে যাতায়াত, যে একেবারে পঞ্জীকরণ আমরা করলাম না, করতে পারলাম না? তার দুটো বড় কারণ আছে। এক, ব্ল্যাক ইকোনমি, এক ভোট ব্যাংক। দুটোই পরস্পরের সাথে যুক্ত। ভোটে জিতলে তবে ক্ষমতায় থাকা যায়। ক্ষমতায় থাকলে এই যে এত পরিমাণ মানুষ ঢুকে যাচ্ছে, এই যে এত পরিমাণ মানুষ ঢুকে যাওয়ার ফলে এত পরিমাণ রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের কনসেপ্টের বাইরে বেরিয়ে গিয়ে এত পরিমাণে জিনিসপত্র, অস্ত্র বা ক্ষয়ক্ষতির জিনিস আমদানি হয়, বাইরে থেকে স্মাগলিং ঘটে, এর একটা বিরাট অ্যামাউন্ট টাকা ঘুরতে থাকে দেশের আকাশে, যা হিসেব হয় না, যা জিডিপির মধ্যে পড়ে না, যাকে আমরা প্যারালাল ইকোনমি বা ব্ল্যাক ইকোনমিতে এটাকে ধরি। তার একটা পার্ট পলিটিক্যাল সিস্টেম, তার একটা পার্ট ব্যুরোক্রেসি, তার একটা পার্ট। সো ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন সেই জন্য ঘটে। বর্ডার ইস্যুতেও আমরা কোনো ভালো স্থায়ী সমাধান করে উঠতে পারি না বা করতে চাই না। সাধারণ মানুষের এখানটায় কোনো রোল নেই।
কখনো কোনো সাধারণ মানুষের এই অ্যাসপিরেশন পৌঁছয় না যে অন্য দেশটাকে আমি ধ্বংস করে দেব। আমাদের জীবনের চাহিদা গল্পগুলো খুব ছোট এবং খুব সাধারণ, তবে না সাধারণ মানুষ। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফরেন পলিসি। ইন্ডিয়া একেবারেই কোনো দিন একটা শক্ত দেশের মতন আচরণ করতে পারলো না। ইন্ডিয়া বা ভারতবর্ষ ভ্লাদিমির পুতিন পেল না, ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্প পেল না। সোজা কথাটা সোজা করে বলা এবং একটা নির্দিষ্ট নিয়ম দেশের স্বার্থে, দেশের মানুষগুলোর স্বার্থে, দেশের আগামী ভবিষ্যতের স্বার্থে, দেশের অখণ্ডতার স্বার্থে, ইন্টিগ্রিটির স্বার্থে, সভরেনিটির স্বার্থে নেবে একটা মানুষ, একটা নেতা, একটা লিডার ভারতবর্ষ পেল না। সবই এই ভোট ব্যাংক, বর্ডার ইস্যু, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, ব্ল্যাক ইকোনমির মধ্যে ঢুকে গেছে। ভারত একটা শক্ত স্টেট তৈরি হয়নি। ভারতের সর্বত্র গন্ডগোল, ভাষা নিয়ে গন্ডগোল, ফেডারেশনের স্ট্রাকচার নিয়ে গন্ডগোল, মণিপুরে গন্ডগোল, বা তামিলনাড়ুতে গন্ডগোল, পাঞ্জাবে গন্ডগোল, পাঞ্জাব নেশায় জর্জরিত, তামিলনাড়ুতে ভাষা নিয়ে সমস্যা, মণিপুরে আগুন জ্বলছে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে। ভারতবর্ষের সমস্ত জায়গায় সমস্যা হয়ে রয়েছে। ভারতবর্ষ যেন তৈরি হয়ে রয়েছে, ভারতবর্ষ যেন একটা কি বলা যায়, একটা জারক পদার্থ। ভারতবর্ষ যেন একটা নেটওয়ার্ক হয়ে রয়েছে এই স্লিপিং সেলের জন্য, এই বাংলাদেশ মডিউলের জন্য, যেখানে পারফেক্টলি গ্রো করবে আর অ্যাক্টিভেট হবে। সমগ্র ভারতবর্ষ যেন বলছে এসো, কাটো, মারো, আমাদেরকে বিচ্ছিন্ন করো এবং ধ্বংস করে দাও। স্ট্রং কান্ট্রি, স্ট্রং স্টেট কোথায় পাচ্ছি আমরা? সর্বত্র করাপশন এবং তার সাথে প্রত্যেকটা স্টেটেই নানা রকম অশান্তি আর ইনসার্জেন্সি আর গন্ডগোল। আমরা একটা শক্তিশালী দেশ হিসেবে পরিণত না হতে পারলে আমাদের এই প্রথম সমস্যাগুলোও মিটবে না। আমাদের বর্ডারকে নিয়ে একটা রীতি মতন ব্যবস্থা করতেই হবে। আমাদের কারা দেশে ঢুকছে, কারা দেশ থেকে বেরোচ্ছে, তার হিসেব রাখতেই হবে। এন্ড যা চোখে দেখা যায় না তা হলো এক্স ফ্যাক্টর। আমরা আপাতত মনে করছি বাংলাদেশ স্লিপিং স্লেল পাঠাচ্ছে, আপাতত মনে করছি বাংলাদেশ থেকে কিছু লোক প্রশিক্ষণ নিয়ে এসে এখানটায় দাঙ্গা তৈরি করছে, এখানকার মানুষের মনে বীজ তৈরি করছে, এখানকার হিন্দু মুসলমান ভাইরা তাদের ভ্রাতৃত্ব নষ্ট করে লড়ালড়ি করছে। আমাদের দেশের মানুষ বাংলাদেশের মানুষের মধ্যে বিবাদ বিভাজন তৈরি হচ্ছে। আসলে বাংলাদেশ কি সত্যি এটা করছে? বাংলাদেশের মতন একটা তৃতীয় বিশ্বের দুর্বল দেশ, যেখানটায় খাওয়া পড়াটাই, অতগুলো লোককে অ্যাকোমোডেট করাটাই একটা চ্যালেঞ্জ, সেখানটায় বাংলাদেশের এতটা ক্ষমতা আছে যে সে পাশের একটা দেশকে গিয়ে ডিস্টার্ব করে। পাকিস্তানের ইন্টারভেনশন রয়েছে, পাকিস্তানের মদদ রয়েছে, এবং পিছনে রয়েছে আরো কোনো বড় শক্তিশালী রাষ্ট্র লাইক আমেরিকা, লাইক চায়না। আজকে তো সেই সরাসরি যুদ্ধের অবস্থাটা না, এখন যুদ্ধ প্রধানত সরাসরি অস্ত্রশস্ত্রের নয়, এখন যুদ্ধটা সফট পাওয়ারের, এখন যুদ্ধটা ব্যবসার, ট্যারিফের। সুতরাং সেই প্রকৌশলের মধ্যে দিয়ে ভারতবর্ষকে ধ্বংস করবার যে অভিপ্রায়, তা কোনো শক্তিশালী দেশেরই থাকবে, এবং এটাকেও ঠিক সেই রকম ভাবেই ভেঙে ফেলার বা সেই চেষ্টার একটা অংশ হিসেবে আমরা দেখতে পারি। সো কারণ অনেকগুলো, কারণ খুব গভীর, এবং কারণ আমাদের দেশের মধ্যেই, কারণ আমাদের সদিচ্ছার অভাবে, কারণ আমাদের করাপশনে। এখন বিষয় হচ্ছে যে যদি এটা আমরা চলতে দিই তাহলে পরিণতি কি হবে? একটা ছোট জিনিস আমি খুব সাধারণ উদাহরণের মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝাই। বিশেষ করে যদি পশ্চিমবঙ্গে যারা এই ভিডিওটা দেখছো, সেটা হচ্ছে যে খুব বেশি গন্ডগোল যখন একটা হবে,
কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টটা থেকে আঁচ লেগে তার পাশের বা পাশের ডিস্ট্রিক্টে, এবং যখন স্টেট মেশিনারি ফেল করে যাবে, স্টেট পুলিশ সেটার উপর কন্ট্রোল হারিয়ে ফেলবে, তখন কি হবে? সেন্ট্রাল পুলিশ আসবে, সিআরপিএফ আসবে, সিআইএসএফ আসবে, সেন্ট্রাল কন্ট্রোল 144 ধারা লাগু হয়ে যাবে। আরো বেশি সমস্যা তৈরি হয়ে গেলে, আরো দীর্ঘদিনের সমস্যা তৈরি হয়ে গেলে সেখানটা মিলিটারি চলে আসবে, আর্মি চলে আসবে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এবারে একটা জায়গায় যদি প্রলংড ওয়েতে দীর্ঘদিন যাবৎ এরকম একটা অবস্থা তৈরি হয়, সেই জায়গার স্বাভাবিক বৃদ্ধি, নর্মাল ন্যাচারাল ডেভেলপমেন্ট, সেই জায়গার মানুষগুলোর জীবন, সেই জায়গার যে মুক্ত ভাব, সেই জায়গার নিঃশ্বাস নেওয়ার অবস্থা থাকবে? কিছু বাঙালি, কিছু পশ্চিমবঙ্গবাসী আমরা মারা যাব, কিছু আমরা এদিক ওদিক বিভিন্ন রাজ্যে আশ্রয় নেব, এবং সেখানটায় আশ্রয় নিতে নিতে সেই জায়গাটা একটা কলোনি তৈরি হয়ে যাবে। আজকে যেমন বিহারিরা একটা শক্তিশালী জাতি রাজ্য হিসেবে বা কমিউনিটি হিসেবে, বাট কোথাও কোথাও দেখবে যে মুম্বই থেকে, মহারাষ্ট্র থেকে, চেন্নাই বা তামিলনাড়ু বা কেরালা থেকে বিহারিদের তাড়িয়ে দিচ্ছে, আবার কোথাও আসামে বাঙালিদের খেদিয়ে দিচ্ছে। এগুলো শুনি না আমরা? ব্যাঙ্গালোরে যারা ত্রিপুরা বা মণিপুর থেকে এসছে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, আমাদেরকেও তাড়িয়ে দেওয়া হবে। আমরা এখান থেকে উৎখাত হব, ওখান থেকে পালিয়ে বেড়াবো। এই করে 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 ধীরে ধীরে একদিন অন্য জায়গায় অন্যের ভাষা নিয়ে, অন্যের ধারণা নিয়ে, অন্যের বিশ্বাস এবং অন্যের আশ্রয় নিয়ে আমরা আমাদের আইডেন্টিটিটা নষ্ট করে ফেলবো। যে সোনার বাংলা একদিন ভারতবর্ষকে পথ দেখাতো, যে সোনার বাংলা গল্পে, গানে, সমৃদ্ধিতে ভরা ছিল, সোনায় মোড়া ছিল, সেই সোনার বাংলা নষ্ট হয়ে যাবে। সেই বাঙালির ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাবে কিছু এই রকম খারাপ সিদ্ধান্ত এবং কিছু না করার কাজের জন্য। শুধু একটা ছোট্ট জায়গার কথা বললাম, একটা কমিউনিটি বাঙালির কথা বললাম। জিনিসটা যদি আরো বাড়তে থাকে, একটা দেশ হিসেবে যেখানটায় এতগুলো ভাষা, এতগুলো জাতি, এতগুলো ক্রিড, কাস্ট নিয়ে তৈরি দেশ অলরেডি নড়বড় করে। স্বাধীনতার সময় অনেকে সন্দেহ প্রকাশ করেছিল যে এই দেশটা আদপেই ডেমোক্রেটিক কান্ট্রিতে পরিণত করা যাবে কিনা। সেই দেশের মধ্যে যদি প্রেম, ভালোবাসা, ইন্টিগ্রিটি, অনেস্টি এতটা কমে যায় যে স্লিপিং সেল চলে আসতে থাকে, স্লিপার সেল চলে আসতে থাকে এবং টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, তাহলে এই দেশটাই হারিয়ে যাবে। দেশ হারানো কিন্তু খুব নতুন বা খুব দারুণ কিছু ঘটনা নয়। যুগোস্লোভাকিয়া হারিয়ে গেছে, যুগোস্লোভিয়া হারিয়ে গেছে, খেয়াল করে দেখো। ক্রিট দেশটা হারিয়ে গেছে, সাইপ্রাস দেশটা হারিয়ে গেছে। আজকে রাশিয়া গ্রাস করে নিচ্ছে ক্রোয়েশিয়াকে, ক্রোয়েশিয়া কয়েক বছর পরে হারিয়ে যাবে। আজকে আমাদের ডেনমার্কের ওই যে দ্বীপটা রয়েছে বড় গ্রিনল্যান্ড, সেটাকে আমেরিকা গ্রাস করে নিচ্ছে, হারিয়ে যাবে। আমরা একদিন হারিয়ে যাব যদি না আমরা ন্যাশনাল সিকিউরিটিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই। ওকে, চলো সমাধান কি? সমাধানের বিষয়ে আমরা যখন সমস্যা নিয়ে আলোচনা করব, খুব সহজেই সমাধানের বিষয়গুলোর দিকে নিজেরাই পৌঁছে যেতে পারবো। ভাবে চিহ্নিত হয়ে গেলে ওই জায়গাটাতে, অর্থাৎ বাইরের দেশ থেকে আগত মানুষ যারা এখানটায় স্লিপার সেলের ঘটনা ঘটাচ্ছে, বিধ্বংসী কাণ্ড কারখানা চলছে, যারা আদপেই আমাদের দেশের মানুষ নয়, যাদেরকে সহজেই চিহ্নিত করা যায় যে এই দেশটা আমাদের দেশের ভাষায় কথা বলে না, আমাদের দেশের মানুষের মনের সাথে তার কোনো যোগাযোগ নেই, চেহারা, হাব ভাব, ভঙ্গি বোঝাচ্ছে সে দেশের লোক নয়, তাকে বার করে দিতে হবে, ডিপোর্ট করতে হবে। সোজা কথায়, সোজা কথায় ডিপোর্ট করতে হবে। সোজা কথায় করাপশন কমাতে হবে। পলিটিক্যাল ডিসিশন গুলোকে দেশের পার্সপেক্টিভে নিতে হবে, নাকি ভোট ব্যাংকের পার্সপেক্টিভে। দেশের মানুষের জন্য অবশ্যই একটা রেজিস্ট্রি করতে হবে যে এরা দেশের লোক, এবং ব্ল্যাক ইকোনমি বন্ধ করতে হবে। ব্ল্যাক ইকোনমি বন্ধ করতে হবে। উপদ্রুত অঞ্চলগুলোতে ইডি বা এনআইএ এর মতন সংস্থাকে ফ্রি হ্যান্ডে
লিবার্টি নিয়ে কাজ করতে দিতে হবে, যাতে তারা আইডেন্টিফাই করতে পারে সমস্যা কোথায়, সমস্যার গোড়া কোথায়। খুব সহজেই আমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারি, এখনো সময় রয়েছে আমাদের কাছে। বাট যদি এটাকে আমরা হেলাফেলা করতে থাকি, তাহলে একদিন একটা ভেঙে যাওয়া, হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, পরাশ্রয়ী, পর ভরসার উপর নির্ভর করে বা স্মৃতিতে রয়ে যাওয়া জাতি বা দেশ হিসেবেই আমরা সেদিন থাকব। ধন্যবাদ। সিএসডিজি সবসময় সেই সব স্টুডেন্টদেরকে ফোকাস করে, সেই সব স্টুডেন্টদের কথা ভাবে যাদের ড্রিম রয়েছে, যাদের একেবারে কি বলা যায় প্রতিজ্ঞা রয়েছে, জেদ রয়েছে যে সিভিল সার্ভেন্ট হবে, সরকারি চাকরি করবে। আজকে যেভাবেই কারণ যাই হোক না কেন, দেখতে পাচ্ছ যে বহু বছর স্কুল সার্ভিস পরীক্ষা বন্ধ হয়ে রয়েছে, প্রাইমারি স্কুল কি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল কি রিক্রুটমেন্ট হচ্ছে না। তো পশ্চিমবঙ্গের আপামর ভালো স্টুডেন্টরা, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হলে তো হলে, বাট যদি হয়েও যাও এবং বাকিরা সকলে চেষ্টা করো যে বেশি করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিতে। সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো অনেকটা অপরচুনিটি রেখেছে, দরজা খোলা রেখেছে অল ইন্ডিয়া এক্সাম গুলোতে কম্পিট করবার জন্য। কম্পিট করো, না খেয়ে শুকনো পেটে মরে যাওয়ার তুলনায়, বিড়ির দোকান করে চপের দোকান করে অপমানিত করার তুলনায় নিজের আত্মাকে কেরালায় গিয়ে, আন্দামানে গিয়ে, সিকিমে গিয়ে, গোয়াতে গিয়ে যদি একটা বড় সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্টে বসে তুমি চাকরি করো, তোমার জাতি হিসেবে, তুমি ব্যক্তি হিসেবে, তুমি মানুষ হিসেবে সবসময় উপরে থাকবে। বেস্ট অফ লাক।